আমরা অঙ্কটির গ প্রশ্ন অংশীদারদের চলতি হিসাব সমাধান নির্ণয় করব। তো আমরা এই চলতি হিসাব করার জন্য একটা ঘর করে রাখছি, তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা এবং তিনজনের টাকার গড়, অর্থাৎ রাফির টাকা, সামি এবং জাহিনের টাকার গড়। ঠিক একইভাবে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, রাফির টাকা, সামির টাকা এবং জোহানের টাকা। তো এই যে অংশীদারদের চলতি হিসাব, আর আমরা বিগত যে অঙ্কগুলো করে সেগুলোতে লেখা ছিল কি অংশীদারদের মূলধন হিসাব। তাহলে এই অংশীদারদের মূলধন হিসাব এবং মূল অংশীদারদের চলতি হিসাবের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে আমরা শুরুতে অংশীদারদের প্রারম্ভিক মূলধন গুলো লিখতাম, নাম ব্যালেন্স বিডি থাকতো, ক্রেডিট পাশে লিখতাম। আর চলতি হিসাব হচ্ছে অংশীদারদের মূলধনের জন্য আলাদা একটি ঘর রয়েছে মূলধন হিসাব নামে, অর্থাৎ প্রারম্ভিক মূলধন গুলো এখানে লিখবো না, আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি লিখবো। তবে অঙ্কের কিছু চলতি হিসাবের উদ্বৃত্ত দেওয়া থাকবে, ওই উদ্বৃত্ত গুলো ক্রেডিট বলা থাকলে আমরা ক্রেডিটই লিখবো, আর যদি কোনোটাতে ডেবিট উদ্বৃত্ত বলা থাকে, ডেবিট জের বলা থাকে, আমরা ডেবিট পাশে সেটি লিখবো। এটি পার্থক্য। চলতি হিসাব এবং মূলধন হিসাবের মধ্যে এই একটি মাত্রই পার্থক্য। তো শুরু করা যাক। প্রথমে আমরা চলতি হিসাবের উদ্বৃত্ত গুলো লিখবো। তো দেখো, চলতি হিসাব রাফি হচ্ছে 50,000 টাকা এবং সেটি বলা আছে ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে রাফির ঘরে আমরা লিখলাম 50,000 টাকা। এরপরে চলতি হিসাবে শামীম হচ্ছে 40,000 টাকা এবং সেটি বলা আছে ক্রেডিট। তাহলে স্বামীর ঘরে ক্রেডিট পাশে আমরা লিখলাম 40,000 টাকা। এরপরে জিহান 30,000 টাকা বলা আছে, তবে এটি বলা আছে ডেবিট পাশে। তাহলে আমরা জিহানের টাকাটা, জিহানের এই 30,000 টাকা ডেবিট পাশে লিখব জিহানের ঘরে। অর্থাৎ উদ্বৃত্ত যেইভাবে দেওয়া থাকবে আমরা সেইভাবে লিখব। উদ্বৃত্তে যদি ক্রেডিট বলা থাকে আমরা সেই উদ্বৃত্তের টাকাটা তার ঘরে ক্রেডিট পাশেই লিখব। আর যদি উদ্বৃত্তের টাকাটা ডেবিট হয় আমরা সেই টাকাটি ডেবিট পাশে ওই অংশীদারের ঘরেই লিখব। এই হলো আমার প্রথম উদ্বৃত্ত লেখা, অর্থাৎ ব্যালেন্স বিডি লিখে টাকাগুলো আমরা লিখলাম। এবার আসো আমাদের আগের অংশীদারদের মূলধন হিসাবের মতোই, হ্যাঁ, এবার উত্তোলন হিসাব লিখতে হবে আমাদেরকে। বাম দিকে ডিসেম্বর 31 উত্তোলন হিসাব। অংশীদাররা যে যত টাকা উত্তোলন করে, রাফি 10,000 টাকা, সামি 8,000 টাকা এবং জিহান 6,000 টাকা। আমরা উত্তোলনের টাকাগুলো যার যার ঘরে লিখে দিব। তাহলে উত্তোলন রাফি হচ্ছে 10,000, সামি 8,000 এবং জিহান হচ্ছে 6,000 টাকা। যার যত টাকা উত্তোলন আমরা তার ঘরে তত টাকা লিখলাম। এবার আসো আমরা উভয় পাশে ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব, ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব লিখে আমরা কি করি, একটা কলন দিয়ে রাখছি। অর্থাৎ এই লাভ লোকসান খাতে আমরা যে লাভ লোকসান আবন্টন সমাধান করি, এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশের গুলা বা বাম পাশের গুলা আমাদের চলতি হিসাবে ডান পাশে হবে, আর ডান পাশের গুলো চলতি হিসাবের বাম পাশে হবে। তো দেখো, লাভ লোকসান আবন্টন হিসাবের বাম পাশে কি কি ছিল? মূলধনের সুদ, বেতন, ঋণী সুদ, মুনাফার অংশ। তবে এখানে একটি কথা হচ্ছে, এই যে ঋণী সুদ, রাফির ঋণ হিসাব, এই ঋণের সুদ মূলধন হিসাব বা চলতি হিসাবে হয় না, কারণ ঋণ হচ্ছে দায় এবং সেটি আলাদা একটি, আমরা কথাই দেখছি যে ঋণ হিসাব নামে একটি হিসাব আছে। অতএব ঋণ ব্যতীত বাকি এন্ট্রি গুলো এখানে আসবে, যেমন মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ। এই যে দেখো, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ। আমরা টাকাগুলো কিছুক্ষণ মধ্যে লিখবো। আর ডান পাশে ছিল উত্তোলনের সুদ, আমরা সেটিকে চলতি হিসাবের বাম পাশে লিখলাম উত্তোলনের সুদ।
তো এবার আমরা টাকাগুলো বসাই দিই। খেয়াল করো, মূলধনের সুদে 20, 15, 10, এই যে মূলধনের সুদ 20,000, 15,000 আর হচ্ছে 10,000 আমরা লিখলাম। এরপরে বেতন হচ্ছে কার? স্বামীর বেতন কত টাকা? 24,000 টাকা। তাহলে আমরা বেতন শুধুমাত্র স্বামীর ঘরে লিখবো, যেহেতু বেতন একজনের। এরপর আসে মুনাফার অংশ 61,600। রাফি হচ্ছে 61,600। তারপরে স্বামী হচ্ছে 51,600, 51,600। জিহানও 51,600। তো আমরা বাম পাশে গুলো ডান পাশে লিখলাম। এবার ডান পাশে যে উত্তোলনের সুদ, সেটিকে আমরা বাম পাশে লিখছি 500, 400 এবং 300। 500, 400 এবং 300 টাকা আমরা টাকাগুলো লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে যোগ বিয়োগ করা। কিভাবে? খেয়াল করো, এই যে জাহিনের দুইটা ঘর আছে, বাম পাশে একটা ঘর আছে, ডান পাশে একটা ঘর আছে। জাহিনের ডান পাশের ঘরটা বড় হয়, যেহেতু 51 আর হচ্ছে 10, 51, 61,600 টাকা। আমরা এই টাকাটা আবার বাম পাশে জাহিনের ঘরের নিচে 61,600 টাকা লিখলাম। লেখার পরে আমাদের এই যে 30,000, 6,000 আর 300 টাকা আছে, তাহলে 61,600 হয় না। তাহলে 61,600 টাকা হইতে হলে আমাদেরকে একটা টাকা এখানে বসাইতে হবে, এবং সেটি হচ্ছে 25,300 টাকা প্রয়োজন। এই 25,300 টাকাই হচ্ছে ব্যালেন্স সিডি। এরপরে আসো, আমরা যদি এর স্বামীর ঘরটি দেখি, যে এই স্বামীর ডান পাশের ঘরটি যোগ করলে 1,30,600 টাকা হয়। সেটি আমরা বাম পাশে লিখলাম, জাহিনের স্বামীর ঘরের নিচে 1,30,600 টাকা। আমার স্বামীর বাম পাশে আছে 8,000 এবং 400, 8,400। তাহলে আমার এই যে 1,30,600 টাকা লিখছি, এই টাকার সমান হওয়ার জন্য আমাকে আরো 1,22,200 টাকা লিখতে হবে। এটাই হচ্ছে ব্যালেন্স সিডি। একইভাবে রাফির ডান পাশের ঘরটি যোগ করলে 1,31,600 টাকা হয়। আমরা বাম পাশে এই টাকাটি লিখলাম, অর্থাৎ 1,31,600 টাকা। এই বাম পাশে আছে আমার 10,000 আর আছে 500, 10,500। তাহলে এই 1,31,600 টাকা হইতে হলে আমাদেরকে আরো বসাইতে হবে 1,21,100 টাকা। এই টাকার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। আর এই ব্যালেন্স সিডি যেহেতু বাম পাশে হয়েছে বা ডেবিট পাশে হয়েছে, এই ব্যালেন্স সিডি যোগফলের উপরে ছিল। ঠিক এই টাকাগুলোকে যদি তুমি ডান পাশে যোগফলের নিচে লেখাও, তাদের নাম হয়ে যাবে ব্যালেন্স বিডি, অর্থাৎ 2025 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি। খ প্রশ্ন রাখার জন্য গয়ের ঘরটি একটু ছোট হলেও টাকার অঙ্কগুলো ধরতে আমি মুখে বলছি, ওখান থেকে বুঝতে পারবে, অথবা মোবাইলকে একটু ল্যান্ডস্কেপ করলে আশা করি বোঝা যাবে। তাহলে এই হলো আমাদের অংশীদারদের চলতি হিসাব গ প্রশ্নের উত্তর।